বৌদি, অনেক রান্না বান্না করেছো, আজকে চলো আমি আর তুমি শপিং করতে যাই। সামনে আমার বিয়ে আছে, তাই আমার কয়েকটা ভালো ভালো শাড়ি দরকার। তোমার শাড়ির চয়েস কিন্তু খুব ভালো, তাই তুমি আমাকে শাড়ি চয়েস করে দেবে, তারপর তোমার জন্য কয়েকটা শাড়ি কিনে নেব। না না, আমার শাড়ির দরকার নেই। তাছাড়া আমার এখন অনেক কাজ আছে। একটু পরে ঋতু কলেজ থেকে ফিরবে, ওকে খেতে দিতে হবে, তারপর রান্না বান্নাও তো বাকি আছে। তাই তুমি যাও, আমি পরে শপিং করতে যাব। তাহলে তুমি আমার সাথে যাবে না বলছো? কিন্তু আমার তো কোনো শাড়ি পছন্দই হবে না, তখন আমি কি করব? আরে তুমি আমাকে ভিডিও কল করে দেখিয়ে নেবে, তাহলেই তো হয়ে গেল। কিন্তু আমাকে তুমি যাওয়ার জন্য জোর করো না প্লিজ। তুমি তো খুব ভালো করেই জানো এখন আমি শপিং করতে গেলে ঋতু আর মা দুজনেই খুব রেগে যাবে, কারণ এমনিতেই তোমার সাথে আর কাকিমার সাথে আমি কথা বললে ওরা খুব রেগে যায়। শালিনী দীপশিখার কোনো কথা শুনতে চায় না, কারণ যাই হয়ে যাক না কেন সে তার বৌদিকে নিয়ে শপিংয়ে যেতে চায়। যার ফলে দীপশিখা বাধ্য হয়ে রান্নাবান্না ফেলে রেখে তার কাকি শাশুড়ির একমাত্র মেয়ের সাথে শপিং করতে চলে যায়। কিন্তু দেখতে দেখতে বিকাল হয়ে এলে দীপশিখার নিজের ননদ ঋতু কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। তখন তার ভীষণই খিদে পায়। সে ঘরে গিয়ে নিজের মাকে ফোন করে। মা, খুব খিদে পেয়ে গেছে, তুমি বৌদিকে বলো আমার খাবারটা ঘরে দিয়ে যেতে। কখন থেকে বৌদিকে ডাকছি, কিন্তু বৌদি কোনো সাড়াই দিচ্ছে না। কোথায় গেল বলো তো? ঠিক আছে, তুই বস, আমি এখনই বৌমাকে বলছি তোকে গরম গরম খাবার দিয়ে আসবে। সত্যি বৌমার মন যে কোথায় থাকে কি জানি। বৌদির মন তো সবসময় কাকিমা আর কাকিমার মেয়ের সাথে পড়ে থাকে। বৌদির নিজের সংসারের দিকে কোনো খেয়াল নেই, শুধু পরের সংসারের দিকে ঝোঁক। কাকিমা আর শালিনীও হয়েছে তেমন, বাড়িতে একটা বউকে নিয়ে টানাটানি করে। নিজেদের যখন ছেলে নেই, মেয়ে হয়েছে, তাহলে মেয়ের বিয়ে দিয়ে জামাইকে নিয়ে টানাটানি করুক না। আমাদের দাদার বউটাকে নিয়ে এত নাচানাচি করার কি মানে হয়? মেয়ের কথা শুনে কমলা দেবী ফোন রেখে দেয় এবং রান্নাঘরে বৌমাকে ডাকতে যায়। কিন্তু সে দেখে যে রান্নাঘরে সমস্ত কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে, বৌমাও বাড়িতে নেই। কমলা দেবী বাড়ি বাড়ি বৌমাকে ফোন করলেও তার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারে না, কারণ শপিং মলে মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকে না। যার ফলে কমলা দেবী এবং ঋতু দুজনেই খুবই রেগে যায়। সন্ধ্যাবেলা যখন দীপশিখা এবং শালিনী শপিং করে বাড়িতে ফিরে আসে তখন, তোমার কি ব্যাপার? তুমি দাঁত কেলিয়ে বাড়িতে ফিরে আসছো? এদিকে আমার মেয়ে বিকেলবেলা কলেজ থেকে এসে না খেয়ে বসে আছে, ওকে খেতে দেবে না? আর তুমি আমার পারমিশন ছাড়া শালিনীর সাথে কোথায় গিয়েছিলে? আমি আর শালিনী শপিং করতে গিয়েছিলাম, ওর সামনে বিয়ে বাড়ি আছে তো, তাই আমি ওকে কয়েকটা শাড়ি পছন্দ করে দিলাম। এ দেখুন, শালিনী আমাকে সুন্দর একটা শাড়িও কিনে দিয়েছে। শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? দীপশিখা যখন তার শাশুড়ি মাকে শাড়িটা দেখায় তখন তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই খুবই রেগে যায়, কারণ তাদের ছেলের বউকে অন্য কেউ শাড়ি কিনে দেবে এটা তারা মোটেই পছন্দ করতে পারে না। তোমার মতো হ্যাংলা বৌমা আর দুটো হয় না। তুমি তোমার কাকি শাশুড়ির মেয়ের কাছ থেকে শাড়ি নিতে গেলে কেন? আমার ছেলে কি তোমার কোনো কিছু কমতি রেখেছে নাকি? যখন যা চাও আমার ছেলে তোমাকে তাই দেয়, তবুও তোমার লোভ যায় না? জেঠি, তুমি বৌদিকে কেন কথা শোনাচ্ছ? আমি বৌদিকে ভালোবেসে উপহার দিয়েছি, তাই বৌদি তোমাকে সেই উপহারগুলো দেখাচ্ছে। তার মানে এই নয় যে বৌদি লোভা। এই চুপ কর তো, কতবার বলেছি আমার দাদার বউয়ের সাথে কোনো আদিক্ষেতা করতে আসবি না। আর বৌদি, তুমি আমার দাদার বউ নাকি ওর দাদার বউ বোঝাই যায় না। সব সময় শুধু নিজের কাকি শাশুড়ি আর শালিনীকে নিয়ে ব্যস্ত, যত সব একেবারে। যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না করো, আমার খুব খিদে পেয়ে গেছে। এভাবে ঋতু এবং তার মা দীপশিখাকে অপমান করলে তার খুবই খারাপ লাগে। সে আর কোনো কথা না বলে রান্নাঘরে যায় এবং রান্নাবান্না করতে শুরু করে দেয়। দুই পরিবার যেহেতু একসাথে থাকে, তাই বাড়ির একমাত্র বৌমাকে দুই পরিবারের দেখাশোনা করতে হয়। কিন্তু কমলা দেবী এবং ঋতু খুবই হিংসুটে প্রকৃতির। তারা বিপাশা দেবী এবং তার মেয়ে শালিনীকে মোটেই সহ্য করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সকালবেলা দীপশিখা সবাইকে চা দেওয়ার পর তার কাকি শাশুড়ি মা বিপাশা দেবীর ঘরে যায়। কি ব্যাপার কাকিমা, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছেন যে? শরীর খারাপ নাকি?
আর বলো না বৌমা, কালকে রাত্রিবেলা থেকে হাঁটুর ব্যথা বেড়েছে। এদিকে আমার মেয়ে কলেজে গেছে। তুমি তো ভালো করেই জানো আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। ওর বাবা বেঁচে থাকলে এত চিন্তা করতে হতো না। এই কারণে খাটে শুয়ে আছি। তাও এখন তুমি এসেছো বলে আমার মন ভালো থাকে। এরকম করে বলবেন না। আমি আজকে বিকালবেলা আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তাহলে দেখবেন আপনার পায়ের ব্যথা কমে যাবে। না না, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার শাশুড়ি মা তোমাকে বকবে। এমনিতেই তুমি আমাদের সাথে কথা বলো বলে ওরা খুব রেগে যায়। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। সেদিন সন্ধ্যাবেলা দীপশিখা যখন তার কাকি শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, তখনই কমলা দেবী সেখানে আসে। তোমার কি ব্যাপার বলো তো? প্রত্যেকদিন বিকাল হতে না হতেই তুমি কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছ, তাও আবার এদের সাথে। কি হচ্ছেটা কি এটা? না মা, আসলে কাকিমার শরীরটা ভালো নয় তো, পায়ে খুব ব্যথা হয়েছে, তাই আমি ওনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। ওর জন্য ওর মেয়ে আছে, তাই তোমাকে এত অন্য লোককে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তোমার নিজের সংসারের কথা ভাবো। আজকে রাত্রিবেলা আমার কয়েকটা বান্ধবী ডিনার করতে আসবে, তাই তুমি রান্নাঘরে গিয়ে গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করো। এখন আর অন্য কোথাও যেতে হবে না। মা, আজকে তো ঋতু বাড়িতে আছে, তাই আপনি ওকে একটু বলুন না রান্নাবান্না করতে। না হলে আমি বরং রান্নাবান্না করছি, আর ঋতুকে বলুন কাকিমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। দীপশিখা এই কথা বললে কমলা দেবী ভীষণই রেগে যায়। এমন সময় ঋতুও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ঋতু এবং তার মা দুজনে মিলে দীপশিখাকে খুবই কথা শোনাতে থাকে। বৌমা, তুমি ওদের ছেলের বউ, তাই সত্যিই তোমার উপর ওদেরই অধিকার আছে, আমার কোনো অধিকার নেই। বাবুর সাথে যদি আমার রক্তের সম্পর্ক থাকতো তাহলে হয়তো আমার অধিকার থাকতো। তাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ছেড়ে দাও বৌমা। দীপশিখা কোনো কথা শুনতে চায় না। সে তার কাকি শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। কিন্তু এদিকে বিপ্লব বাড়িতে আসা মাত্রই কমলা দেবী এবং ঋতু দুজনে মিলে বিপ্লবের কাছে দীপশিখার নামে নালিশ করে। তাই বিপ্লবও সেদিন দীপশিখাকে খুবই বকাবকি করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। দুই পরিবারের বেশ ভালোভাবে খেয়াল রাখার পরেও যেন দীপশিখার শাশুড়িমা এবং ননদের মন পোষায় না। তারা পারলে দীপশিখাকে চেন দিয়ে বেঁধে রাখে, এমনকি তারা দুজনে মিলে দীপশিখার উপর অত্যাচার করতে শুরু করে। সারাদিন বসে ওই বদমাইশ পরিবারের সাথে গল্প করা, ওদেরকে রান্না করে খাওয়ানো, ওদের সেবা করা বার করে দেব। মা, আজকে আমরা ঘরবাড়ি এতটাই নোংরা করে রাখবো যাতে বৌদি ওদের সাথে কথা বলার সময়ই না পায়। বৌদির উপর বেশি বেশি করে রান্নাবান্নার দায়িত্ব চাপিয়ে দেব, তাহলে দেখবে কাকিমা আর শালিনীর সাথে বৌদি কোনো কথা বলার সময়ই পাবে না। এভাবে মা এবং মেয়ে দুজনে মিলে সারাদিন ঘরবাড়ি নোংরা করে। সোফার উপর বসে টিভি দেখে, খাবার খেয়ে প্যাকেট মাটিতে ফেলে রাখে। বারবার দীপশিখাকে রান্নাঘর থেকে ডেকে তারা বিভিন্ন রকম রান্নাবান্নাও করতে বলে, যার ফলে দীপশিখা সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে। এমনই একদিন রাত্রিবেলা সবাই যখন একসাথে খাবার খেতে বসে, তখন দীপশিখা সবাইকে খাবার পরিবেশন করে। বৌমা, তুমি সকাল থেকে অনেক কাজ করেছো, সারাদিন রান্নাঘরে বন্ধ হয়েছিলে, তাই তুমি রাত্রিবেলা আমাদের সাথে বসেই খাবার খেয়ে নাও, তারপর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। তা না হলে কিন্তু তোমার শরীর খারাপ করতে পারে। এই তোর কি রে? আমার বৌমা কখন খাবে কখন ঘুমাবে তুই ওকে বলে দিবি? তাছাড়া আমাদের খাওয়া না হলে আমার বৌমা কখনো খাবার খায় না, তাই ও চুপ করে দাঁড়িয়ে থাকুক। জেঠি, এরকম কোনো নিয়ম নেই। তাছাড়া তুমি সব সময় আমার বৌমা কেন বলো? বৌদি কি কোনো পার্সোনাল প্রপার্টি নাকি যে আমাদের মধ্যে ভাগাভাগি হবে? তাই বৌদি আমাদের সাথে বসেই খাবার খাবে। শালিনী এমন কথা বললে ঋতু এবং তার মা খুবই রেগে যায়। কিন্তু যেহেতু দীপশিখার তখন খুবই খিদে পায়, তাই সে সবার সাথে খাবার খেতে বসে পড়ে। বৌদি, তুমি তো ভালো করেই জানো আমি চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসি, আর তুমি ওই পিসটা শালিনীকে দিয়ে দিলে। তুমি কিন্তু ভীষণ পক্ষপাতিত্ব করছো।
মা, তুমি দেখে নাও ভালো করে। এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা আর একসাথে বসে খাবার খাবো না। কাকিমা আর শালিনীকে আলাদা করে দেওয়াই ভালো, তাহলে আমাদের সংসারে অন্তত শান্তি বজায় থাকবে। তুমি কখন কি বলো আমি বুঝতে পারি না। এই তো সেদিন বললে যে লেগ পিস খেলে তুমি নাকি মোটা হয়ে যাবে, তাই তুমি চিকেনের ব্রেস্ট পিস খাবে। আর আজকে আমি যেহেতু শালিনীকে লেগ পিস দিয়েছি, তাই তুমি এখন সেটা নিয়ে ঝামেলা করছো। দয়া করে বাড়িটাকে বিগ বস হাউস বানিয়ে দিও না। কথায় কথায় বেকার বিষয় নিয়ে ঝামেলা করা মোটেই ভালো লাগে না। আর তাছাড়া কাকিমা আর শালিনীকে আলাদা করবেই বা কেন? এই বাড়িতে তোমাদের যেমন অধিকার আছে তেমন ওনাদেরও অধিকার আছে। কি সাংঘাতিক! তুমি আমার ছেলের বউ হয়ে ওদের হয়ে কথা বলছো? সবকিছু হয়েছে এই বদমাইশ বিপাশার জন্য। একটা ছেলে জন্ম দিতে পারেনি আর লোকের ছেলের বউকে নিয়ে টানাটানি। এই কথা শুনে বিপাশা দেবী এবং তার মেয়ের খুবই খারাপ লাগে। এমনকি কমলা দেবী এবং তার পরিবার এবার তাদের বাড়িটা ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। তাই কমলা দেবী এবং তার ছেলে মেয়ে বাড়িতে উকিল ডেকে নিয়ে আসে। কিন্তু উকিলবাবু সেখানে এসে বাড়ির সমস্ত দলিলপত্র দেখার পর জানায়, এই বাড়িতে আপনার অংশের থেকে আপনার কাকার অংশ বেশি আছে। এই দেখুন, দলিলে স্পষ্ট লেখা আছে যে আপনার কাকার বিয়ে হওয়ার পর বাড়ির বেশিরভাগ জায়গা কাকা নিজে হাতে তৈরি করেছিলেন। তাই এই বাড়ি যদি ভাগাভাগি হয়, বিপাশা দেবী আর ওনার মেয়েরা 5টা ঘর, রান্নাঘর, বাথরুম সবকিছু পেয়ে যাবে। আর আপনারা শুধুমাত্র একটা ঘর আর বারান্দা নিয়ে পড়ে থাকবেন। আর এটা যদি আপনারা মেনে নেন তাহলে আমি এক্ষুনি আপনাদের দুই পরিবারকে ভাগাভাগি করে দিচ্ছি। উকিলের কথা শুনে কমলা দেবী এবং তার ছেলে মেয়ে একেবারে অবাক হয়ে যায়। সে আবার কি কথা? আমরা মাত্র একটা ঘর আর বারান্দা নিয়ে পড়ে থাকবো? এরকম করে হয় নাকি? কারণ কিছুদিন পর আমার নাতি নাতনি হবে, তাহলে তখন তো আমরা থাকার জায়গা পাবো না। না 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 না, বাড়ি ভাগাভাগি করার কোনো দরকার নেই। কেন জেঠিমা, এখন বাড়ি ভাগাভাগি করার কোনো দরকার নেই কেন? আমরা যখন বলছিলাম তখন তো তুমি কোনো কথাই শুনলে না। তুমি শুধু ভাবছিলে তোমার বৌমাকে আমরা ভুলভাল বোঝাই আর তোমার বৌমাকে আমরা নিজেদের দিকে করে নিতে চাই, তাই তুমি শুধু শুধু এতটা ঝামেলা পাকালে। এখন যখন উকিল এসেছে তাহলে বাড়িটা ভাগাভাগি হয়ে যাওয়াই দরকার। না না শালিনী, তুই আমার মায়ের কথাই কিছু মনে করিস না। তুই তো ভালো করেই জানিস আমার মায়ের বয়স হয়েছে, নার্ভের সমস্যা আছে, তাই তোদেরকে একটু উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। আমরা যেমন ছিলাম তেমনই থাকবো। আর আমার দাদার বউ মানে তো তোরও দাদার বউ, তাই তোরও তো বৌদির উপর সমান অধিকার আছে। এভাবে ঋতু, বিপ্লব এবং তাদের মা কমলা দেবীর নিজের সুর পাল্টে নেয়, যার ফলে সেদিন আর দুই পরিবারের মধ্যে কোনো বাড়ি ভাগাভাগি হয় না। সেদিনের পর থেকে দীপশিখা তার কাকি শাশুড়িমা এবং শালিনীর খেয়াল রাখলেও তার নিজের পরিবারের লোকেরা কখনো রেগে যায় না। তারা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে একই বাড়িতে বসবাস করতে থাকে। রিমি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করে। রিমি খুবই নম্র, ভদ্র, সুশীল একটি মেয়ে ছিল। সে যেমনই সুন্দর দেখতে ছিল তেমনই কোমল তার ব্যবহার ছিল। রিমির মন খুবই নরম ছিল। অন্যের দুঃখে তার হৃদয় করুণ হয়ে উঠত। সে রাস্তার গরিব, অসহায়দের এবং অনাথ বাচ্চাদের যথাসাধ্য সাহায্য করত। এছাড়াও বড়দের সম্মান করা, বাবা মায়ের সেবা যত্ন করা, সংসারের কাজকর্মে মায়ের হাতে হাতে সাহায্য করা, সবকিছুতেই সে এগিয়ে ছিল। সেই সঙ্গে পড়াশোনাতেও তার ভালো প্রতিভা ছিল। এতগুলো ভালো ভালো গুণের মধ্যে রিমির একটা বাজে অভ্যাস ছিল, যেটা হলো অতিরিক্ত ঘুমানো। সকাল হোক কিংবা বিকাল, রিমি যখনই সুযোগ পেত তখনই ঘুমিয়ে পড়ত। তার এই স্বভাবের জন্য তার মা সবসময় তাকে নিয়ে চিন্তায় থাকত। মা, আমি কি করব বলো? আমার এত ঘুম পেলে আমি কি ইচ্ছে করে ঘুমাই? আমার চোখ তো নিজে নিজেই বন্ধ হয়ে আসে, আর একবার চোখ বন্ধ হলে খুলতেই চাই না। দেখো না, কালকে রাতে আমি 5 মিনিট অন্তর অন্তর 10টা অ্যালার্ম সেট করে রেখেছিলাম। হ্যাঁ, কিন্তু অ্যালার্মের আওয়াজে তোর ঘুম ভাঙলো না, অথচ তোর অ্যালার্মের আওয়াজে পাড়াপড়শি সকলে জেগে গেল, আর তুই এখনো নাক ডেকে ঘুমাচ্ছিস। সুজাতা দেবীর মুখে এমন কথা শুনে রিমির মন খারাপ হয়ে যায়। সে একেবারে চুপ করে থাকে। এই দেখে তার মা তাকে বোঝানোর চেষ্টা করে। দেখ রিমি, আমি তোর ভালোর জন্যই বলি, তুই বারবার ঘুমানোর স্বভাবটা ছেড়ে দে। এটা বাজে স্বভাব। এই স্বভাবটা ছেড়ে দিলে তোর মধ্যে কেউ কোনোদিনও কোনো ভুল ধরতে পারবে না। 2 দিন পর যখন তোর বিয়ে হবে। কি রে রিমি, শুনতে পাচ্ছিস? এই রিমি, রিমি দেখো, এই মেয়েটা বসে বসেই ঘুমিয়ে পড়েছে। এই রিমি, ওঠ বলছি। রিমি তার মায়ের চিৎকার শুনে একেবারে চমকে ওঠে। হ্যাঁ 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 মা,
তুমি কিছু বললে? সরি মা, আমার চোখ লেগে গিয়েছিল হঠাৎ করে। রিমির এমন অবস্থা দেখে তার মায়ের মাথায় হাত পড়ে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। রিমির পড়াশোনা শেষ হয়ে গেলে তার জন্য একটা খুব ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। মোহিত তার বাবা ও মায়ের সঙ্গে রিমিকে দেখতে এসেছিল। রিমিকে দেখে মোহিত এবং তার পরিবারের সকলেরই খুব পছন্দ হয়েছিল। কিছুদিনের মধ্যেই রিমির সঙ্গে মোহিতের বিয়ে হয়ে যায়। মোহিতের পরিবারে ছিল তার বাবা মা, 2 ভাই এবং 1 বোন। রিমি ওই পরিবারের একমাত্র বৌমা ছিল, তাই তার উপর অনেক দায়িত্ব এসে পড়ে। বৌমা শুনছো, কালকে আমাদের বাড়িতে আমার দাদা, বৌদি আর ওদের ছেলে মেয়েরা সবাই আসবে। মানে মোহিতের মামা, মামি, ভাই বোন এরা আসবে। বা, খুব ভালো কথা। কখন আসবে ওরা? কালকে খুব সকালে ওরা ট্রেন থেকে নামবে। সকালবেলার ব্রেকফাস্ট ওরা আমাদের সঙ্গেই করবে। তারপর দুপুরে লাঞ্চ করে ওরা আবার ফিরে যাবে দুপুরের ট্রেনে করে। তুমি কালকে সকাল করে উঠে সব রেডি করে রেখো, সময়ের আগে যেন সব তৈরি থাকে। সকালবেলা? আচ্ছা ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু রেডি করে রাখবো। রিমির কথা শুনে তার শাশুড়ি মা স্বস্তি পেলেও রিমি মনে মনে খুব দুশ্চিন্তা করছিল। বাবারি বাবা, অতজনের ব্রেকফাস্ট তৈরি করতে হবে, রান্না বান্না করা অত কঠিন নয়। শুধু চিন্তা একটাই, আমার ঘুম। সকালবেলা ঠিক সময়ে ঘুম ভাঙলেই হবে। আমি ভোরবেলার অ্যালার্ম দিয়ে রাখি, না হলে আমার ঘুম ভাঙবে না। এই বলে রিমি ভোর 5টার সময় অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে। রিমি মনে মনে যেটা নিয়ে ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়। ভোর 5টার সময় অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম একইভাবে সজোরে শব্দ করে বাজতেই থাকে, কিন্তু রিমির ঘুম ভাঙে না। অ্যালার্মের আওয়াজে মোহিতের ঘুম ভেঙে যায়। রিমি, এই রিমি ওঠো, অ্যালার্মটা বন্ধ করো। কখন থেকে অ্যালার্ম বাজছে, আমি ঘুমাতে পারছি না। বন্ধ করো অ্যালার্মটা তাড়াতাড়ি। এই রিমি, আরে ধেত তেরিকা, উফ, ঘুমোতে দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করছি। এই বলে রিমি ঘুমের মধ্যে চোখ বন্ধ করে অ্যালার্ম বন্ধ করে দেয় এবং সে মুহূর্তের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়। রিমির শাশুড়ি মা তাদের ঘরের দরজায় এসে টোকা মারতে শুরু করে। বৌমা, ও বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো, শুনতে পাচ্ছ? বৌমা ওঠো, তাড়াতাড়ি ওঠো আর বাইরে বেরিয়ে এসো। বর্ণালী দেবী খুব জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু রিমির ঘুম কিছুতেই ভাঙে না। এবারও মোহিতের ঘুম ভেঙে যায়। মোহিত কোনো রকমে রিমিকে বিছানা থেকে টেনে তুলে দেয়। আরে বাবা, আর কত ঘুমাবে? মা কখন থেকে দরজায় ঠুকছে, তাড়াতাড়ি বাইরে যাও। তোমার জন্য শুধু শুধু আমার ঘুমটা নষ্ট হচ্ছে। রিমি চোখ ডলতে ডলতে দরজা খোলে এবং সে চোখ বন্ধ করে তার শাশুড়ি মাকে গুড মর্নিং উইশ করে। গুড মর্নিং মা। বৌমা, এসব কি? তোমাকে কালকে রাতে আমি কি বলেছিলাম? ওরা যে কোনো সময় চলে আসতে পারে, আর তুমি এখনো ঘুম থেকে ওঠোনি, কোনো কিছু রেডি করোনি। তুমি এরকম ভাবে আমার মান সম্মান ডুবিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। কি গো, শুনতে পাচ্ছ কিছু? হ্যাঁ মা, হ্যাঁ, মানে হ্যাঁ, না না, আপনি চিন্তা করবেন না মা, আমি এখনই ঝটপট সবকিছু রেডি করে দিচ্ছি। হঠাৎ করে রিমি তার ঘুমের জগৎ থেকে বেরিয়ে আসে এবং সে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যায়। সে হাত চালিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট তৈরি করতে থাকে। সে খুবই দ্রুত হাত চালিয়ে কোনো রকমে অতিথিদের বাড়িতে পৌঁছানোর আগেই ব্রেকফাস্ট রেডি করে ফেলে। কিন্তু তারপরে রিমির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। সে এতটাই ঘুমের প্রতি আচ্ছন্ন ছিল যে ঠিক করে সে কথা বলতেও পারছিল না। অতিথিরা রিমির তৈরি ব্রেকফাস্ট খেয়ে খুবই প্রশংসা করতে শুরু করে। বাহ বৌমা, তোমার হাতে তো জাদু আছে মনে হচ্ছে। এই পরোটাগুলো খুবই ভালো হয়েছে। এই পরোটার মধ্যে তুমি কি দিয়েছো গো বৌমা? এটা তো আলু নাকি অন্য কোনো সবজি মনে হচ্ছে তো। বৌমা, পরোটার মধ্যে কি দিয়েছো? রিমি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো বৌমা, তোমার মামা কিছু জিজ্ঞাসা করছে তো তোমাকে? তুমি শুনতে পাচ্ছ না? বড়রা কিছু জিজ্ঞাসা করলে সেটার উত্তর দিতে হয়, জানো না? এই যে বৌমা, শুনতে পাচ্ছ? আসলে রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে চোখ খুলে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে না না, কি বলছিলেন আপনারা? তোমার মন কোথায় থাকে? আমার ভাই তোমাকে কিছু জিজ্ঞাসা করেছে, সেটার উত্তর দাও। ক্ষমা করবেন মামা, আসলে আমার শরীরটা খারাপ, আমি আপনার কথা শুনতে পাইনি। তোমার শরীর খারাপ, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার মনে হয় তোমার বিশ্রাম নেওয়া উচিত। যাও বৌমা, তুমি ঘুমিয়ে পড়ো। আরে না না, তা কি করে হয়?
বৌমা, তুমি তো সকালবেলা ঠিকই ছিলে, তাহলে তোমার এখন আবার কি হলো? তুমি এখন বিশ্রাম করলে দুপুরে রান্না বান্না কে করবে? আরে দিদি থাক না, আমরা আবার অন্য সময় আসবো। আমার মনে হয় আজকে এখানে আসা আমাদের ঠিক হয়নি। বেকার বেকার বৌমার উপর চাপ পড়ে গেল। আর তাছাড়া বৌমার হাতে এত সুস্বাদু ব্রেকফাস্ট করলাম, এটাই যথেষ্ট। আমরা আবার অন্যদিন আসবো, তারপর সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। এই বলে বাড়ির অতিথি ব্রেকফাস্ট করেই সেখান থেকে চলে যায়। এই দেখে রিমির মন খুব খারাপ করে। তার শাশুড়ি মাও রিমির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছি বৌমা ছি, আমি তোমাকে একজন দায়িত্ববান ভেবেছিলাম, কিন্তু তুমি যে এতটা কেয়ারলেস আমি কখনো ভাবিনি। সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে না, আর এখন তুমি অতিথিদের অপমান করলে। তোমার জন্য ওরা দুপুরের খাবার না খেয়ে চলে গেল। আমি সবার কাছে তোমাকে নিয়ে প্রশংসা করে বেড়াই, আর আজকে তোমার জন্য আমার নাকটা কেটে গেল। এই বলে বর্ণালী দেবী সেখান থেকে চলে যায়। রিমির নিজের উপরে প্রচন্ড পরিমাণে রাগ হয়। এত কিছুর পরও রিমি তার অতিরিক্ত ঘুমের স্বভাব ত্যাগ করতে পারছিল না। দিনের পর দিন তার ঘুমের পরিমাণ বেড়েই চলেছিল। তার শাশুড়ি মা সবসময় তার উপর এই কারণেই রেগে থাকত। এমনই একদিন সন্ধেবেলা রিমি ঘুমাচ্ছিল। মোহিত তাকে ঘুম থেকে ডেকে বলে, রিমি, আর কত ঘুমাবে? এখন সন্ধ্যাবেলা কে ঘুমাই বলো তো? এটা কি ঘুমানোর সময় হলো? যখনই দেখি তখনই ঘুমাও শুধু। না, আসলে আমি শুয়েছিলাম, কখন যে আমার চোখ লেগে গেছে আমি বুঝতে পারিনি। দেখো রিমি, এত ঘুমানো ঠিক না। তোমার সব সময় ঘুম পাই কেন বলো তো? সারাদিন তো তুমি ঘুমাতেই থাকো। আমি কত ঘুমাই বলো? আমি কত ঘুমাই? আমি কি সারাদিন ঘুমাই? আমি সারাদিন ঘুমালে বাড়ির কাজগুলো কে করে বলো? তুমি বলছো আমি সারাদিন ঘুমাই। দেখো রিমি, কান্নাকাটি করো না। আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি তোমাকে কুড়ে বা অলস কিছুই বলছি না। আমি জানি তুমি সব কাজ ঠিকঠাক ভাবেই করো, কিন্তু তোমার এই অতিরিক্ত যখন তখন ঘুমানোর স্বভাবটা চেঞ্জ করতে হবে। আমার মনে হচ্ছে তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার। ডাক্তারের কাছে যাব কেন? বেশি ঘুমানো কি কোনো রোগ নাকি? বেশি ঘুমানো কোনো রোগ নয়, কিন্তু রোগের লক্ষণও তো হতে পারে। একজন সাধারণ মানুষ 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, তুমি সেই জায়গায় 16 থেকে 17 ঘন্টা ঘুমাচ্ছ। এত বেশি ঘুম আসে কোথা থেকে? দেখো, তুমি সব কাজ ঠিকঠাক ভাবে করো ঠিকই আছে, সব কাজেরই তো একটা নির্দিষ্ট সময় থাকে, তাই না? আমার কথাটা শোনো, চলো আমরা ডাক্তারের কাছে যাই। মোহিতের কথা শুনে রিমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ডাক্তার রিমির ভালো করে চেক আপ করার পর জানায়, আপনার মধ্যে কোনো রকমের রোগ নেই। বেশি ঘুমানোর দুটো কারণ হতে পারে। হয়তো আপনি অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি অতিরিক্ত পরিমাণে ঘুমিয়ে আসছেন। আর এটা আপনার পুরানো একটা স্বভাব, যে স্বভাবটা আপনি সহজে ছাড়তে পারছেন না। এই স্বভাবটা ছাড়তে হলে আপনাকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, আর কিছুই না। ডাক্তারের কথা শুনে মোহিত বুঝতে পারে যে রিমির মধ্যে কোনো রকমের রোগ নেই। বেশি ঘুমানোটা রিমির একটা বাজে স্বভাব। রিমির এই বাজে স্বভাব দূর করার জন্য মোহিত অনেক রকম ভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে রিমিকে পরিবর্তন করতে পারে না। একদিন মোহিতের মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে। সে রিমিকে বলে, রিমি, তোমার জন্য একটা খুব ভালো সারপ্রাইজ আছে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। রিমি মোহিতের কথা শুনে ভাবে মোহিত হয়তো তাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়। কিন্তু মোহিত তাকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা জায়গায় নিয়ে যায়। টেন টেন, এই যে রিমি, এটা তোমার জন্য সারপ্রাইজ। কেমন লাগলো বলো? রিমি অনাথ আশ্রম? মানে এই অনাথ আশ্রমে আমার নাম লেখা আছে কেন মোহিত? কারণ এটা তোমার অনাথ আশ্রম। আজ থেকে এই অনাথ আশ্রমের সমস্ত দায়িত্ব তোমার। আমি জানি তুমি গরিবদের সাহায্য করতে খুব ভালোবাসো, বিশেষ করে অসহায় অনাথ বাচ্চাদের প্রতি তোমার খুব মায়া। আর তাই আমি তোমাকে এই অনাথ আশ্রমটা উপহার দিলাম। আজ থেকে তুমি নিজে হাতে করে অনাথ বাচ্চাদের মানুষ করবে, তাদের খেয়াল রাখবে। কি তুমি পারবে তো? মোহিতের কথা শুনে রিমি খুবই খুশি হয়। হ্যাঁ মোহিত, আমি নিশ্চয়ই পারবো। আমি অনাথ বাচ্চাদের সেবা করতে পারবো, এর চেয়ে ভালো জিনিস আমার কাছে কি হতে পারে? আমি সবসময় ভাবতাম যে আমি সমাজের অনাথ শিশুদের জন্য কিছু একটা করব। কিছুদিনের মধ্যেই রিমির অনাথ আশ্রমে বাচ্চাদের সংখ্যা বাড়তে থাকে। অনেকগুলো বাচ্চা হয়ে যাওয়ায় বাচ্চাগুলোকে সামলানো রিমির পক্ষে বেশ কষ্টকর হয়ে উঠেছিল। তাই সে মোহিতকে বলে, মোহিত, অনাথ আশ্রমে বাচ্চাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমার পক্ষে এতগুলো বাচ্চাকে সামলানো সম্ভব হচ্ছে না। তার উপর সংসারের কাজকর্ম, দুই দিক সামলাতে গিয়ে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি। বাচ্চাদের দেখাশোনার জন্য তুমি একটা আয়া রাখার ব্যবস্থা করো না। রিমি, আসলে এখন আমার খুব হাত টানাটানি আছে। এখন আয় রাখতে গেলে তোমাকে তো মাসে মাসে স্যালারি দিতে হবে। তুমি 2-3 মাস একটু কষ্ট করো, আমি এর মধ্যেই অনাথ আশ্রমে একটা আয় রাখার ব্যবস্থা করব।
আসলে মোহিত রিমিকে মিথ্যা কথা বলেছিল। রিমির উপর যাতে অনেক বেশি কাজের বোঝা চাপিয়ে দেওয়া যায় এবং সে যাতে সবসময় চাপের মধ্যে থাকে, মোহিত সেই ব্যবস্থাই করেছিল। অনাথ আশ্রমের বাচ্চাগুলোর দেখাশোনা করতে করতে সকাল থেকে রাত পর্যন্ত রিমির সময় কেটে যেত। আর তার উপর সংসারের কাজকর্ম তো ছিলই। সে শুধুমাত্র রাত্রিবেলা ছাড়া সারাদিনে একটুও ঘুমাতে পারত না। এরকম ভাবেই 2-3 মাস কেটে যায়। এখন রিমি ফাঁকা বসে থাকলেও তার ঘুম পায় না। রিমি তার অতিরিক্ত ঘুমানোর স্বভাব ত্যাগ করতে সক্ষম হয়েছিল। আমি এটাই চেয়েছিলাম রিমি, দেখলে তো তুমি অতিরিক্ত ঘুমানোর স্বভাবটা ছাড়তে পেরেছো। এবার আমি অনাথ আশ্রমে আয় রাখবো। আমি জানি তুমি আর অতিরিক্ত ঘুমাবে না। আমি আমার এই বাজে স্বভাব ছাড়তে পেরে খুব খুশি হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ মোহিত, আমাকে সাহায্য করার জন্য। এভাবেই মোহিতের চেষ্টায় রিমি তার অতিরিক্ত ঘুমানোর স্বভাব ত্যাগ করে হাসি খুশি বসবাস করতে থাকে।